আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকে আমার সেট অধ্যায়ের তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ক্লাস বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে আবার উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির বেগ। আজকে আমরা এই অধ্যায়ের কিছু সূত্রসমূহ আগে দেখে নিব। এই সূত্রগুলোর মধ্যে প্রথমে এক নম্বর সূত্রটা আমাদের গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে এবং এটার প্রমাণও আমরা দেখছি, এবং দুই নম্বর সূত্র নিয়ে আজকে আলোচনা করব। এবং দুই নম্বর এই সূত্রটা আবার অনুশীলনীতে 15 নম্বর অঙ্কের প্রমাণ হিসাবে আসছে। এই সূত্রটা বলছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই সেটের উপাদানগুলো যদি গণনা করা হয়, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই সেটের উপাদানগুলো যদি আমরা গণনা করি তাহলে কোন কোন উপাদানগুলো গণনা করে আমাকে এগুলো আমরা এগুলো পাবো। দেখি প্রথমে এ সেটের উপাদানগুলো গণনা করি। এই এ সেট বলতে বোঝায় যে এই এ অংশ। তারপরে বি সেটের উপাদানগুলো গণনা করব। বি সেটের উপাদানগুলো গণনা করি তাহলে বি সেটের এই অংশটা বোঝাবো বি সেট। তারপরে কি সি সেট। এভাবে একটা একটা করে তিনটা সেটের উপাদানগুলো আমরা গণনা করব, গণনা করে যোগ করব। তারপরে কি বলছে যে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বলতে বোঝায় কমন। এই অংশটা দ্বারা বোঝায় যে এই যে কমন অংশটা এ আর বি এর মধ্যে যে কমন অংশটা, এটাকে আমরা এ ইন্টারসেকশন বি বলে থাকি। আচ্ছা, আবার দেখি যে এই অংশটা দ্বারা কি বোঝাচ্ছে, এ ইন্টারসেকশন সি, এই অংশটা বোঝাচ্ছে। আবার বোঝায় যে বি ইন্টারসেকশন সি মানে বোঝায় বি এবং সি এর কমন অংশটা, এই অংশটা বোঝায়। আর এ ইন্টারসেকশন সি বলতে বোঝায় এ আর সি এর এই দুটো সেটের মধ্যে যে কমন অংশটা, এই অংশগুলো বোঝায়। এবং তার মাঝে দেখো এবার আছে এ ইন্টারসেকশন বি এবং ইন্টারসেকশন সি, এই তিনটা সেটের এই কমন অংশ তাহলে দেখা যাচ্ছে যে তিনটা সেটে যে উপাদানগুলো আছে সেগুলো এখানে পাওয়া যাবে, যেগুলো এ সেটের মধ্যেও আছে, বি সেটের মধ্যেও আছে, সি সেটের মধ্যেও আছে, সেই উপাদানগুলো এই জায়গায় পাওয়া যায়। এটাকে আমরা বলি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। যাই হোক, এর প্রমাণটা আমরা দেখবো একটু পরে। তার আগে আমরা একটু সূত্রগুলো সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নেই যে এই সূত্রটা আমরা লিখবো বা মনে রাখবো কিভাবে। আগে সবার প্রথমে একটা একটা করে সাজাই। প্রথমে কি আছে এ, তাহলে এল অফ এ, বি আছে এল অফ বি, এল অফ সি, একটা একটা করে সাজাই নিলাম। তারপরে দুইটা দুইটা করে সাজাবো। দুইটা করে সাজালে কি পাওয়া যায়, এর সঙ্গে বি কে মনে রাখতে হবে, যেহেতু আমরা যোগ করতেছি, এই পাশে থাকবে ইউনিয়ন আর এই পাশে সবগুলাই ইন্টারসেকশন থাকবে। তাহলে এর সঙ্গে বি কে নিলে আমরা কি পাবো, এ বি। এর সঙ্গে তারপরে কাকে নেওয়া যায়, এর সঙ্গে সি কে নিলে পাবো এ সি, এবং বি এর সঙ্গে সি কে নিলে পাবো বি সি। এভাবে আমরা দুইটা দুইটা করে সাজাতে পারি। মনে রাখতে হবে একটা একটা করে যখন সাজাবো তখন হচ্ছে যোগ, আবার দুইটা দুইটা করে যখন সাজাবো তখন হচ্ছে বিয়োগ, আবার যখন তিনটা সাজাবো তখন হবে আবার যোগ। তার মানে চিহ্নগুলো আমরা মনে রাখতে পারবো এভাবে যে একটা করে থাকলে যোগ, দুইটা করে থাকলে বিয়োগ, তিনটা থাকলে আবার যোগ। এরপরে আসি যে এই অধ্যায়ে কত ধরনের প্রশ্ন হতে পারে আমাদের বই থেকে, এই প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে এই ধরনের প্রশ্ন হতে পারে যে কমপক্ষে একটি বা অন্তত একটি সেটের উপাদানগুলো বের করতে বলতে পারে। এগুলো তাহলে আমরা কিভাবে বুঝব? কমপক্ষে একটি মানে কি? তার মানে সেখানে অধিক থাকতে পারে, মানে দুইটা সেটের উপাদানেও থাকতে পারে, তিনটা সেটের উপাদানেও থাকতে পারে। তার মানে কমপক্ষে একটা থাকলেই হবে। তার মানে বোঝাচ্ছে যে এ, তার অর্থ বোঝাচ্ছে যে এ সেটের ভিতরে যে অঞ্চলটা আছে এই পুরো অঞ্চল, বি সেটের মধ্যে পুরো অঞ্চল এবং সি সেটের মধ্যে পুরো অঞ্চল। এই অঞ্চলটাকে বোঝায় যে অন্তত পক্ষে যে কোনো একটা সেটের মধ্যে এই উপাদানগুলো আছে। দুইটার মধ্যেও থাকতে পারে, তিনটার মধ্যেও থাকতে পারে, কিন্তু একটার মধ্যে তো আছে। এই জন্য বলা হচ্ছে কমপক্ষে একটি বা অন্তত একটি সেটের উপাদান আমরা বুঝাচ্ছি এটা। সেটা কিভাবে নির্ণয় করব, এই অঞ্চলটাকে এই সূত্র দ্বারা নির্ণয় করব। এরপরে আসি যে কমপক্ষে দুইটি সেটের উপাদানগুলো কিভাবে পাওয়া যাবে। তার মানে
সেখানে একটি সেটের উপাদান শুধুমাত্র একটিতে থাকলে চলবে না, অন্তত পক্ষে তাদের দুইটা উপাদান থাকতে হবে, মানে দুইটা সেটের উপাদান থাকতে হবে। এখন তাহলে আমরা কিভাবে পাবো? দুই সেটের উপাদান যদি বের করতে চাই তাহলে দেখি হ্যাঁ, দুই সেটের উপাদান। তাহলে আমরা আগে বুঝে নিই যে এটা হচ্ছে এ আর বি, এই দুইটা সেটের মধ্যে আছে। দেখি আমরা আগে লিখলাম এ আর বি, এই দুটার মধ্যে কমন উপাদানগুলো এখানে লিখলাম। তারপরে কি বলছে যে এ আর সি, এগুলো দুইটা সেটের মধ্যে আছে, তাহলে এ আর সি এর মধ্যে কমন উপাদানগুলো এখানে লিখলাম। তারপরে কি আছে? বি আর সি এর মধ্যে কমন উপাদানগুলো আমরা লিখলাম। এই উপাদানগুলো কমপক্ষে দুইটি বা তিনটি সেটে আছে। এখন আমরা কমপক্ষে দুটি বা অন্তত দুটি সেটের উপাদান, এই উপাদানগুলো বের করব কিভাবে, এগুলোর যোগফলগুলো পাবো কিভাবে? যখন আমরা গণনা করতেছিলাম, যোগ করতেছিলাম, দেখা যাচ্ছে যে মাঝখানের এই কমন অংশটা যেটাকে আমরা চিহ্নিত করছিলাম, এটার দ্বারা এই অংশটা কতবার গণনা করা হয়ে গেছে? এই অংশটা গণনা করা হয়ে গেছে 3 বার। যখন আমরা এ আর বি এর মধ্যে গণনা করছিলাম তখন একবার, এ আর সি এর মধ্যে যখন গণনা করছিলাম তখন আরেকবার, আবার বি আর সি এর মধ্যে যখন গণনা করছিলাম তখন আরেকবার এটা গণনা করা হয়ে গেছে। তার মানে 3 বার গণনা হয়ে গেছে। আমাকে গণনা করতে হবে কয়বার? একবার। তাহলে আমরা 3 বার গণনা করে ফেলছি এই জায়গাটা, তাহলে আমাকে বিয়োগ করতে হবে কতবার? 2 বার। তার মানে আমাদের এই কমন উপাদানগুলো তিনটাই আগে যোগ করে এখান থেকে যে তিনটারই কমন যেটা আছে সেটা বিয়োগ করতে হবে কতবার? 2 বার। তাহলে আমরা পেয়ে যাব যে তারা দুইটা করে সেট নিয়ে, কমপক্ষে দুইটা করে সেট নিয়ে কতজন আসছে। এরপরে আসি যে শুধুমাত্র একটি বা কেবলমাত্র একটি সেটের উপাদান, এগুলো কিভাবে পাওয়া যাবে? শুধুমাত্র একটি, তার মানে কি এরা কি দুইটাতে থাকতে পারবে? পারবে না। তিনটাতে থাকতে পারবে? পারবে না। শুধুমাত্র একটাতেই থাকতে হবে তাদের। এখন শুধুমাত্র একটাতেই যদি থাকি তাহলে আমরা এটা বের করছিলাম আগে, পুরো অঞ্চলটা এ বি সি, এই পুরো অঞ্চলটা একটা সূত্র দিয়ে বের করছিলাম আমরা, এই মানটা, এই পুরো অঞ্চলটা এ বি, ভালো করে দেখাই যে এই জায়গাটা আমরা বের করছিলাম এটা। এখন এটা থেকে আমরা যদি দুইটা করে অন্তত দুইটি যেটা আছে সেই জায়গাগুলো যদি বাদ দিয়ে দেই, বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব যে একটা করে সেটে কারা বিদ্যমান আছে। এখন দেখি তাহলে আমরা কি পাচ্ছি যে শুধুমাত্র একটি বা কেবলমাত্র একটি সেটে বিদ্যমান আছে এরকম উপাদানগুলো আমরা বের করার জন্য আমরা আগে লিখব যে তিনটা সেটের মধ্যে যে উপাদানগুলো ছিল তার সবগুলা থেকে যারা দুইটা করে সেটে ছিল বা দুইয়ের অধিক সেটে ছিল সেগুলো বিয়োগ করে দিব। অর্থাৎ এই যে 3 নং থেকে 4 নং বাদ দিয়ে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে বলছে শুধুমাত্র দুইটি বা কেবলমাত্র দুইটি সেটে আছে এমন উপাদানগুলো নির্ণয় করতে হবে। আবার বলতেছি শুধুমাত্র দুইটি, তার মানে কি? শুধুমাত্র দুইটি, এরা তিনটাতেও থাকতে পারবে না, আবার একটাতেও থাকতে পারবে, শুধুমাত্র দুইটি। তাহলে শুধুমাত্র দুইটি আমরা কোনগুলা পাচ্ছি? আমরা পাচ্ছি এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চল, এরা দুইটার অধিক সেটে বিদ্যমান। এই অঞ্চল তিনটা দুইয়ের অধিক, মানে দুইটা বা তিনটা সেটে বিদ্যমান। তাহলে দুইটা বা তিনটা সেটে বিদ্যমান আমরা সেটা এটা নির্ণয় করতেছিলাম আগে। এখন এখান থেকে যে তিনটার এই কমন অংশটা আছে, এই যে মাঝখানের এই অংশটা, এটা যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব যে শুধুমাত্র বা কেবলমাত্র সেটের উপাদানগুলো, কেবলমাত্র বা শুধুমাত্র দুটি সেটের উপাদানগুলো আমরা পেয়ে যাব। তাহলে তিনটি সেটের ভিতরে কোনো তিনটি সেটের মধ্যে কোনো সেটেই থাকবে না এরকম উপাদান সংখ্যা বের করতে হবে। তাহলে তিনটি সেটের মধ্যে কোনো সেটেই থাকতে পারবে না। আমরা জানি যে যে আলোচ্য অংশের সম্পূর্ণ সেটটাকে সার্বিক সেট বলে থাকি। কি সেট বলে থাকি? সার্বিক সেট। এখন এই সার্বিক সেট থেকে আমরা যদি এই তিনটা সেটের উপাদানকে বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব
যে তিনটা সেটের মধ্যে নাই কারা কারা তাদের সংখ্যাগুলো পাবো। তার মানে এর বাইরের অংশটা পাবো। এর বাইরের অংশ কিভাবে পাওয়া যাবে তাহলে হচ্ছে আমরা জানি যে ইউ থেকে কোনো সেটকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার পূরক সেট বলে। ইউ থেকে যদি কোনো সেটকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার কি সেট বলে? পূরক সেট বলে। তার মানে আমরা এ বি সি এই দুইটার আগে ইউনিয়ন সেটগুলো বের করে এরপরে কি করব? এরপরে এর পূরক নির্ণয় করব। পূরক মানে আমরা বুঝি যে ইউ থেকে বাদ, টোটাল যে ইউটা ছিল ইউ থেকে যদি এটাকে বাদ দিয়ে দেই তাহলে বাইরের অংশটা আমরা পেয়ে যাব। এরপরে আসি আমরা যে এই প্রশ্ন, এই কয়েক ধরনের প্রশ্ন বাংলায় আমাদের হতে পারে, এগুলো সমাধান করব একটু পরে। এখন অনুশীলনী 15 নম্বরে আমাদের এই প্রশ্নটা, এই সূত্রটা আছে, এই সূত্রটার প্রমাণ দেওয়া আছে। বলছে যে এ বি সি তিনটি শান্ত সেট হলে প্রমাণ করো যে এটা সমান একক। তাহলে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে এবার প্রমাণ করব। বাম পক্ষটা কি আছে এখানে? এই এক নং সূত্রের মাধ্যমে এটা প্রমাণ করা যায়। এক নং সূত্রে এ ইউনিয়ন বি এটাকে আমরা লিখছিলাম প্রথমে একটা একটা করে, তারপরে দুইটা যখন লিখছি ইন্টারসেকশন হয়ে মাইনাস হয়ে যায়। এখানে প্রথম অংশটাকে আমরা এ বলে বিবেচনা করি আর পরের অংশটাকে বি বলে বিবেচনা করি। তাহলে আমরা জানি একটা একটা করে আছে, যদি সাজাই আমরা তাহলে এ লিখলাম প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি লেখার পরে তারপর কি আছে? মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম এন অফ এ। এ বলতে কাকে বোঝাচ্ছি? এ বলতে আমরা সামনের অংশটা বোঝাচ্ছি। তাহলে সামনের অংশ আমরা বসাই। এরপরে কি আছে? ইন্টারসেকশন, তারপরে কি আছে? এখন দেখি যে এটা কি আবার সূত্রে পড়ে? হ্যাঁ, এটা আবার পুরোটাই হুবহু সূত্রে পড়ে। এবার তাহলে পুরোটা যদি পড়ে তাহলে ওইটা লিখে দেই n of a প্লাস n of b, n of মাইনাস n of a b। এরপরে এটা থেকে আমরা পুরো এই লাইনটা পেলাম। এরপরে কি আছে? প্লাস, এরপরে কি চিহ্ন? প্লাস দিলাম। তারপরে কি আছে? n of c, তারপরে কি চিহ্ন? মাইনাস। এখন এই অংশটার বন্ধন বিধি ব্যবহার করি। বন্ধন বিধি আমরা কি করছিলাম যে এই বাইরে যেটা থাকে সেটা একবার সামনেরটার সঙ্গে গুণ হবে, তারপরে পরেরটার সঙ্গে গুণ হবে। তাহলে এই অংশটা যদি এর সঙ্গে গুণ হয় এটা c ছিল। আচ্ছা, এই অংশটা যদি সামনেরটার সঙ্গে গুণ হয় তাহলে a ইন্টারসেকশন c, তারপরে কি চিহ্ন আছে এখানে? ইউনিয়ন। এই অংশটা এবার কার সঙ্গে গুণ হবে? b এর সঙ্গে, তাহলে b ইন্টারসেকশন c। এটা বন্ধন বিধি অনুসারে আমরা পাবো n of a, n of b। এটাকে একটু সামনে নিয়ে আসি, n of c, তারপরে এটা বসাই। এখন এটা কি আবার ওইরকম সূত্রে পড়ে? ইউনিয়ন আছে তাহলে অবশ্যই সূত্রে পড়বে। দেখো a ইউনিয়ন b আকারে আছে, তার মানে আবার এটাকে a বিবেচনা করব, এটাকে b বিবেচনা করব। তাহলে সূত্রটা কি পড়বে? আবার n of a, তার মানে সামনেটার সামনে একটা n আসবে, n of a প্লাস n of p, তাহলে সামনেটার সামনে কি আসবে? একটা n আসবে, তারপরে মাইনাস n of a ইন্টারসেকশন b। a বলতে আমরা বুঝি সামনেরটা, b বলতে বুঝি পিছনেরটা। পিছনেরটা কি আছে? এখন একটা জিনিস খেয়াল করি, এর সামনের চিহ্নটা কি ছিল?
মাইনাস। সামনের চিহ্ন যদি মাইনাস থাকে তার মানে তার পিছনে ভিতরে যত চিহ্নগুলো তৈরি হবে সব চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হলে আমরা চিহ্নগুলো পাবো, এটার সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। এখন আমরা একটু দেখি সূত্রটা প্রমাণটা হয়ে গেছে। n of c দেখি প্রথম তিনটা লিখলাম, তারপরে কি আছে এটার পরে এটাও পাইছি আমরা a b, এটা পাইছি, তারপরে দেখি তো এটাও পাইছি, এটাও পাইছি এখানে n of a c, তারপরে কি আছে এটা দেখো প্রমাণে পেয়ে গেছি, এটাও সবার শেষে আসে। এখানে বলছে a আর c এর মধ্যে কমন, b আর c এর মধ্যে কমন এবং তাদের মধ্যে কমন। তার মানে a b c তিনটা অংশেরই কমন বোঝাচ্ছে, a b c এই তিন অংশেরই কমন বোঝাচ্ছে। তাহলে এটা ডান করতে হবে। তাহলে আমাদের এই প্রমাণটা যে অনুসন্ধানী 15 নম্বর অঙ্ক ছিল, এই 15 নম্বর অঙ্কের আমরা সমাধানটা পেয়ে গেছি। আসলে শিক্ষার্থীরা, তাহলে আমরা সেই আজকে যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো ব্যবহার করে আমরা একটা অঙ্ক করি। আমাদের পাঠ্য বইয়ে 18 পেজে একটা অঙ্ক আছে কাজে গ নাম্বার, বলছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আধুনিক ভাষা ইনস্টিটিউট কি করে, ভাষা শিক্ষা দেয়। ভাষা শিক্ষা দেওয়ার এই শিক্ষার্থীগুলা 100 জন শিক্ষার্থী আছে সেই ইনস্টিটিউটে। এখন এই শিক্ষার্থীগুলোর মধ্যে 42 জন নিয়েছে ফ্রান্স ভাষা, 30 জন নিয়েছে জার্মান ভাষা, 28 জন নিয়েছে জার্মান, 28 জন স্প্যানিশ, এই তিন ধরনের ভাষা নিয়েছে। আচ্ছা, আবার 10 জন নিয়েছে কি ফ্রান্স এবং স্প্যানিশ দুইটা ভাষাই, আবার 8 জন নিয়েছে জার্মান এবং স্প্যানিশ এই দুইটা ভাষা, এবং 5 জন নিয়েছে জার্মান ও ফ্রান্স এই ভাষাগুলো তারা শিখতেছিল, এবং 3 জন তিনটা ভাষাই নিয়েছে। এই ধরনের তত্ত্বগুলো থেকে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা একটা ভাষা ইনস্টিটিউটের আগে একটা ছক এঁকে নিই। ধরলাম যে এটা একটা আধুনিক ভাষা ইনস্টিটিউটের সেট, যেটা হচ্ছে ইউ দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা আগে মনে করব যে ভাষা ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীর সেট ইউ, তার মানে সকল শিক্ষার্থী এই ইউ এর মধ্যে আছে। এরপরে কি আছে যে 3 ধরনের ভাষা ছিল, তার মধ্যে প্রথমে ছিল ফ্রান্স ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে ফ্রান্স ভাষা যারা নিচ্ছে এই শিক্ষার্থীগুলো একটা সেটের মাধ্যমে প্রকাশ করি, সেটা এফ দ্বারা চিহ্নিত করি। তার মানে আমরা এখানে এফ দ্বারা চিহ্নিত করে নিলাম যে এই জায়গায় এর মধ্যে আমরা রাখলাম যে ফ্রান্স ভাষা যারা শিখতেছিল তাদের সেট। এরপরে জার্মান ভাষা যারা শিখতেছিল তাদের সেটকে আমরা জি দ্বারা চিহ্নিত করলাম, যে জার্মানি যারা শিখতেছে তারা এই জিতে আছে। এবং স্প্যানিশ যারা শিখতেছিল তারা ওই এস সেটের মধ্যে আছে, এই এস এর মধ্যে আছে। তাহলে 3 ধরনের ভাষা তারা বেছে নিছে কিছু সংখ্যক শিক্ষার্থী। এখন আমরা এই তত্ত্বগুলো থেকে আমরা তাদের সংখ্যাগুলো গণনা করার চেষ্টা করি। প্রথমেই বলছে 100 জন, সকল শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল, 100 জন। তার মানে আমরা পুরো যে সেটটা নিয়েছিলাম পুরো সেটের সদস্য সংখ্যা কতজন, 100 জন। ইউ এর n অফ ইউ, অর্থাৎ পুরো সেটটার মধ্যে আমাদের 100 জন আছে। এরপরে আসি যে n অফ f, n অফ f মানে কি, ফ্রান্স ভাষা যারা শিখতেছিল তারা কতজন, এখানে আমরা উল্লেখ করা আছে 42 জন। 42 জন ফ্রান্স ভাষা শিখতেছিল। এরপরে কি ছিল যে জার্মান ভাষার কতজন, জার্মান ভাষা নিয়েছে 30 জন, তাহলে 30 জন আমরা উল্লেখ করলাম। স্প্যানিশ ভাষা নিয়েছে কতজন, 28 জন, 28 জন উল্লেখ করলাম। এরপরে আমরা বেছে নেই যে 10 জন নিয়েছে ফ্রান্স ও স্প্যানিশ। ফ্রান্স এবং স্প্যানিশের মধ্যে কমন অংশ কতজন, 10 জন।
তার মানে ফ্রান্স হচ্ছে এফ, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, স্প্যানিশ তার মানে ফ্রান্স স্প্যানিশের মধ্যে আমরা পেলাম 10 জন। এরপরে আরেকটু পড়ি আমরা। এখানে পড়লে আমরা দেখতে পাচ্ছি যে 8 জন নিয়েছে জার্মানি ও স্প্যানিশ। জার্মানি হচ্ছে জি এবং স্প্যানিশ হচ্ছে এস, তাহলে জি আর এস এর মধ্যে কমন অর্থাৎ ইন্টারসেকশন পাচ্ছি আমরা কতজন? 8 জন। ঠিক অনুরূপভাবে পরের বক্তব্যে দেখি যে 5 জন ফ্রান্স এবং জার্মানি নিয়েছে, তার মানে ফ্রান্স এবং জার্মানির মধ্যে এবার কমন, তাহলে ফ্রান্স হচ্ছে এফ আর জার্মানি হচ্ছে জি, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে কত পাবো আমরা? 5 পাবো। তাহলে 5 পেয়ে গেলাম। এরপরে আবার বলছে যে 3 জন এমন আছে যারা 3টি ভাষায় নিয়েছে, 3টি ভাষা শিখতেছিল, তাহলে 3 জন এমন পাচ্ছি আমরা যারা 3টি ভাষায় শিখতেছিল। তাহলে ফ্রান্স, জার্মানি এবং স্প্যানিশ এই 3টির মধ্যে কমন হচ্ছে এটা। এখন এই তথ্যগুলো থেকে আমরা ক নম্বরের সমাধান করতে আসি। ক নম্বরে বলছে যে কতজন 3টি ভাষার একটিও নেয়নি। আগে আমরা ফ্রান্স, জার্মানি এর প্রত্যেকটার মধ্যেই থাকতে পারে এরকম শিক্ষার্থীর সংখ্যাগুলো বের করে নেই। এখন এই সংখ্যাগুলো বের করার পরে আমরা যদি মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব যে বাইরে কতজন আছে, অর্থাৎ এফ কিউ এফ জি এস এর পুরো সেট যদি বের করতে পারি তাহলে আমরা অ্যানসার পাবো। এখানে আমরা জানি লিখেও লিখতে পারি, অতএব n of f g s। এটার সূত্র আমরা কি করছিলাম? এটার সূত্র আমরা করছি যে n of f অর্থাৎ একটা একটা করে নিব আগে, এগুলো প্লাস n of g n of f f g s, এরপর দুইটা দুইটা করে নিব, মাইনাস n of f এর সঙ্গে g কে নেই, মাইনাস n of f এর সঙ্গে s কে নেই, মাইনাস n of g এর সঙ্গে s কে নেই। তারপরে সবার শেষটা আমরা কি নেই? তিনটে যখন নেই তখন প্লাস, তাহলে হচ্ছে f ইন্টারসেকশন g ইন্টারসেকশন s। এগুলোর মান বসাই দিই। দেখো যে এগুলোর প্রত্যেকটার মান আমরা পাবো। n of f, n of f কত? n of f হচ্ছে 42, তাহলে 42। তারপরে n of g, n of g কত? 30, এর সঙ্গে এটা যোগ 30 যোগ n of s কত? 28। এবার দুইটা দুইটা করে যেগুলো ছিল সেগুলো কি করছে? বিয়োগ। তাহলে n of f f ইন্টারসেকশন g, f ইন্টারসেকশন g হচ্ছে 5 জন, তাহলে -5। তারপরে মাইনাস এটা দেখি f ইন্টারসেকশন s, তাহলে f ইন্টারসেকশন s হচ্ছে কতজন? 10 জন। মাইনাস g ইন্টারসেকশন s কতজন? g ইন্টারসেকশন s হচ্ছে 8 জন, তাহলে 8 জন প্লাস আবার পরেরটা খুঁজি যে এটা কত? এটার মধ্যে যে কমন আছে এটা হচ্ছে 3 জন, তাহলে এগুলা ক্যালকুলেটর দিয়ে যোগ করলেই আমরা পেয়ে যাব 80 জন। এখন এই 80 জন থেকে আমরা ক নম্বরের অ্যানসারটা বের করতে পারবো যে একটি ভাষাও নেয়নি, একটি ভাষাও, তিনটির মধ্যে আর কি, তিনটির মধ্যে একটি ভাষাও নেয়নি, এটা আমরা তার পুরো সেট দিয়ে বের করতে পারবো। n of f g s এটা পুরো n of q থেকে তাহলে বাদ দিয়ে দিতে হবে, আমরা জানি পুরো সেট q থেকে বাদ দিয়ে দিতে পারি। f g s এটার মান কত? 100, আর এটার মান বের করলে আমরা 80। তাহলে 20 জন এরকম শিক্ষার্থী পাওয়া যাবে যারা এই তিনটা ভাষা নেয়নি, অন্য ভাষা তারা শিখতেছিল, ভাষা
নিয়েছে অন্তত 2টি ভাষা নিয়েছে তাদের সেট তাদের সংখ্যা আমরা কিভাবে পাবো n of f intersection g union f of intersection s union g of s এটা বের করতে হবে। এটা বের করার সূত্র আমরা শিখছিলাম কেমন, যে একটা একটা করে আগে নিব, একটা একটা করে নেওয়ার পরে তিনটার যে কমন অংশটা সেটা বিয়োগ করে দিতে হয় দুইবার, অর্থাৎ n of f g s। এই সূত্রটা আমরা ভাঙাইছিলাম। এটার মান কত ছিল? ফ্রান্স এবং জার্মানি, ফ্রান্স জার্মানির মধ্যে কতজন ছিল? 10 জন। একটা 10 ছিল, একটা ছিল 8, আর একটা কত ছিল? জার্মানি এবং স্প্যানিশ, এই দুটার মধ্যে কত ছিল? 5। আর তিনটার কমন অংশ যেটা ছিল এটা ছিল 3টা করে। এটার মান আসবে, ক্যালকুলেটর ব্যবহার করে এর মান বের করে নেই, 17 জন। তাহলে 17 জন পাওয়া যাচ্ছে যারা অন্তত 2টি ভাষা নিয়েছে। কেবল মাত্র একটি ভাষা নিয়েছে এটা আমরা কিভাবে পাবো, যে n of f g s থেকে এটা বিয়োগ করতে হবে কেবল মাত্র n of f g এটা হচ্ছে f s g s। এটার মান কত পাইছি আমরা? 80। আর এটার মান কত বের হলো? 17। 80 থেকে 17 বাদ দিলে পাওয়া যাবে কত? 63 জন। 63 জন অর্থাৎ 63 জন কেবলমাত্র একটি ভাষা নিয়েছে, এটা পাওয়া যাবে। এরপরে পরের প্রশ্নে বলছে যে কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার শুধুমাত্র 2টি ভাষা নিয়েছে। এটা তুলে নেওয়ার আগে, এটা তুলে নেওয়ার পরে এখান থেকেই পাওয়া যাবে যে কতজন শিক্ষার্থী শুধুমাত্র দুটি ভাষা নিয়েছে। নাম্বার শুধুমাত্র 2টি ভাষা নিয়েছে তাহলে আগে বের করি অন্তত 2টি ভাষা নিয়েছে, এটার থেকে বিয়োগ করব আমরা এটা থেকে বিয়োগ করে দিতে হবে, যে আমাদের বের করতে হবে, একটু ভালো করে খেয়াল করি, যে এটা হচ্ছে f, এটা ছিল g, এটা ছিল আমাদের s। এখান থেকে এই অংশগুলো হচ্ছে এটা, এটা থেকে কাকে বাদ দিলে শুধুমাত্র বা কেবলমাত্র 2টি ভাষা পাওয়া যাবে। 2টি ভাষা হচ্ছে কেবলমাত্র 2টি ভাষা, উপরে এই অঞ্চলটা এটা এটা, কিন্তু মাঝখানে এই অঞ্চলটাতে 3টা ভাষাই আছে। 3টা ভাষা মানে কি? 3টাই কমন। এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব শুধুমাত্র 2টি ভাষা পেয়েছি। তাহলে এই অংশটাকে আমরা কি বলছিলাম, যে এই অংশটাকে বলছিলাম যে n of f g intersection s, এই তিনটারই কমন অংশটা বোঝাচ্ছে। এবার দেখি
তাহলে এটার মান আমরা কত বের করছি? এটার মান কত বের করছি? এর মান হচ্ছে 17, আর এটার মান কত ছিল? 3। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 14 জন। 14 জন। তাহলে এভাবে আমরা ওই 7টা সূত্র যে লিখে রাখছিলাম বোর্ডে, প্রত্যেক শিক্ষার্থী ওই 7টা সূত্রের মাধ্যমে এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। কাজেই ওই প্রত্যেক শিক্ষার্থী বোর্ডের যে 7টা সূত্র, সেই 7টা সূত্র হোমওয়ার্ক হিসাবে মুখস্থ করবে, লিখে জমা দিবে, এবং তার সাথে আমরা যে 2টা অঙ্ক করলাম এই 2টা অঙ্ক হোমওয়ার্ক হিসাবে জমা দিবে। এই আশা ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। হ্যাঁ, যাওয়ার আগে বলে রাখি, হোমওয়ার্কগুলো অবশ্যই যেন 2 দিনের মধ্যে জমা দেয়। আল্লাহ হাফেজ।